কেন রাজনীতি যেটা বলছে যে অনেকে যে রাজনীতি যে টাকা আয়ের পথ, এটা যদি বন্ধ হয়ে যায় 90% লোক রাজনীতি ছেড়ে দেবে, এটা একটা বাস্তবতা। ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। কারণ রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন প্রজেক্ট নেওয়া যায়, সরকারি সুবিধা নেওয়া যায়, এবং এলাকায় আমরা যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে। তো সেই জায়গা থেকে আমার এলাকাতেও আক্রমণের শিকার হবো। এইবার পার্থ ভাই তো আমাদের রিমান্ড পার্টনার ছিলেন, তিনি তো নিজ চোখে দেখেছেন যে আমাকে মানে তাদের ব্যক্তিগত ক্ষোভ, বিসিএস দেয়া অফিসার, এসপি, এডিসি, তাদের যে মানে সরি টু সে আপনাদের বোঝার জন্য যে শালা তুই শেখ হাসিনার গালিগালাজ করস কেন, তুই কি মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা, বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে সমালোচনা করস বেটা, বঙ্গবন্ধু জাতির পিতা, মানে ব্যক্তিগত একটা আক্রমণ। কেন আমি সরকারকে নিয়ে, শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি। এবং একটা পরিস্থিতি হয়েছে, পার্থ ভাই তো দেখেছে যে ওখানে একজন এডিসি ছিল, এডিসি অ্যাডমিন, নাম শাহিন শাহ, চাঁদপুর বাড়ি। তিনি আসলে সমস্ত ওখানকার সিনিয়র লিডাররা তটস্থ হয়ে যেত, বিকজ তার যে আচরণ, বিহেভিয়ার। তখন পার্থ ভাই অনেক সময় বলতে বেটা তুই খাতার নিচে যা, ওইদিকে থাক, তোরে ডাকবে। কারণ ওই আমাদেরকে 2-3 বার করে ডেকে নিচ্ছিল এবং নিয়ে তো ওই যে টর্চার এবং ঝুলানো। আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি। আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল, যুব দল, জামাত, শিবির যারা 15 বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে। তো এই অত্যাচার নির্যাতনের গল্প মোটামুটি সবাই অনেক কিছু এখন এক্সপোজ হচ্ছে, জানেন। আয়নাঘরের মতো কাহিনী, রেজওয়ান আপা বলেছে আয়নাঘর থাকবেন, এটা রেজওয়ান আপা বলেছেন। ওনাদের গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট, পারফরমেন্স বেস ওনাদের অটো রিনিউয়াল কিংবা রিনিউয়াল হবে, কতদিন থাকবে সেটা আমরা জানি না। সে বলেছে থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আদৌ যারা আসলে আপনার এই আয়নাঘর মানে শেষ করে কিনা সেটা আমরা জানি না। তখন এনএসআই ডেপুটি ডাইরেক্টর তাদের পর্যায়ে তারা ডিরেক্ট এসে বলেছে আপনি যেখানে যাবেন সেখানে হামলা হবে। আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রায়াল ফেস ছিল, আপনাকে ফিজিক্যালি আক্রমণ করা হয়নি, কিন্তু এরপর যদি আপনি আমাদের কনসার্ট ছাড়া কোথাও যান আপনাকে আক্রমণ করা হবে। আপনি যাবেন, জাতীয় পার্টির মতো প্রোগ্রাম করবে, লোক থাকবে, রাস্তার দুই পাশে লোক আপনাকে ওয়েলকাম করবে, কিন্তু আমাদের কনসার্ন নিয়ে আপনাকে যেতে হবে। আমি তো এই রাজনীতি করতে চাই না, আমি কেন আপনাদের কনসার্ন নিয়ে যাবো? আমি একজন ছাত্র নেতা, আমি গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়াবো, আমি ওই সাঁওতালদের পাশে দাঁড়াবো, আমি সেখানে তাদের কথা শুনবো, আমি কেন আপনাদের সাথে যাব? আপনাদের কথায় আমার যেতে হবে। তো তারপরে ব্রাহ্মণবাড়িয়ার পরে 2019 সালের 26-এ সম্ভবত মে বগুড়াতে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছিলেন যে কিভাবে আমার উপরে আক্রমণটা হয়েছে। বগুড়ার পরে ইভেন আমার নিজের উপজেলায়, এখন তো এটা অনেকে বলবো আচ্ছা তাহলে তার উপজেলায় তার রাজনৈতিক বেস নেই, তার অবস্থান নেই। একদিকে পুলিশ তাদের পক্ষে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজে ওই যে একটা বড় বেনিফিশিয়ারি তৈরি করেছে রুট লেভেলের রাজনীতিতে। ওই যে আপনার টিআর কাবিখা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের সহযোগিতা, একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে তারা এই ফ্যাসিবাদ কায়েম করা কিংবা এই রাজনীতিটা করছে, কিংবা এটা প্রিভিয়াস সরকারও। কিন্তু ওই যে বলছে যে তাদের স্বপ্ন বাস্তবতা, আমাদের স্বপ্ন হচ্ছে এটাই, আমরা চাই যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গত 1.5 দশক, শুধু 1.5 দশক না, অত্যাচার নির্যাতন শুধু 1.5 দশক হয়েছে এটা না, তার আগের গভর্নমেন্টের এমন হয়েছে, দেশ স্বাধীনের পরপরই 72 থেকে 75 কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের গত 53 বছরই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, হয়তো গত 15 বছর সেটা প্রকট আকার ধারণ করেছে। কাজে ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কদু হবে।